সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এনিমি প্রপার্টি, বেস্টেড প্রপার্টি বা বিপি সম্পত্তি, সংক্ষেপে আমরা বাংলায় বলতেছি অর্পিত সম্পত্তি। আজকে বিশেষত আমরা কতফসিলভুক্ত অর্পিত সম্পত্তি নিয়ে আলোচনা করব। অন্য ভিডিওতে আমরা খতফসিল রিলেটেড আলোচনা করব। তো প্রথমেই বলে নেই যে অর্পিত সম্পত্তি জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তিতে থাকে, ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। একবার যদি না বুঝেন, ধীরে ধীরে দুই তিনবার পড়বেন, শুনবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। আজকে আমরা হাইকোর্টের সেই বিখ্যাত রায় এবং তাকে সুপারসিড করে আপিল বিভাগের রায়ের রেফারেন্সটাও দিয়ে দিব, যেটা একজন আইনজীবী হিসাবে আপনার কাজে আসবে। তো চলুন দেখা যাক অর্পিত সম্পত্তিটা আগে দেখে আসি। তো অর্পিত সম্পত্তি যদি আমরা সংক্ষেপে যদি বলতে চাই যে অর্পিত সম্পত্তি জিনিসটা কি, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং ঐতিহাসিক রায়টাও আমরা আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে যে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি, এর পূর্ব নাম ছিল এনিমি প্রপার্টি। এখন এই এনিমি প্রপার্টি নামটা বাংলাদেশ দেয় নাই। 1965 সালে যখন ভারত পাকিস্তানের তাদের যে কাশ্মীর নিয়ে নানা প্রকার দ্বন্দ্ব, তখন যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের সময় বাংলাদেশ অঞ্চল যারা হিন্দু ছিল তারা ভারতে পালিয়ে যায়। তো পাকিস্তান সরকার তখন একটা অর্ডিন্যান্স জারি করে বলে যে যারা, এই যে 1965 সালে একটা ফিক্সড ডেট দেওয়া আছে, এটা থেকে 1969 সাল পর্যন্ত, যদিও যুদ্ধ চলছে মাত্র 13 দিন, তো যাই হোক, এই দীর্ঘ সময়ের মধ্যে যেই সমস্ত বাংলাদেশি মানে পাকিস্তানি নাগরিক বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করে ভারতে চলে গিয়েছে, এদের সম্পত্তিটাকে এনিমি প্রপার্টি হিসাবে তারা গেজেট প্রকাশ করে। তো পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ সরকার অর্ডিন্যান্স জারি করে, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করে, পাকিস্তান সরকারের যত প্রকার খাস, যত প্রকার রাষ্ট্রীয় জমি ছিল আর এনিমি প্রপার্টি গুলোকে বাংলাদেশ সরকারের অধীনস্থ মানে ভেস্টেড প্রপার্টি হিসাবে নিয়ে নেয়। তো এই যে বাংলাদেশ সরকার কি করলো, 1974 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যে সম্পত্তিগুলো বাংলাদেশ সরকারের অধীনে নিয়েছিল, এর মধ্যে এই এনিমি প্রপার্টিটার নামটা হয়ে যায় তখন ভিপি প্রপার্টি বা ভেস্টেড প্রপার্টি। কিন্তু এই প্রপার্টিগুলো কি করবে ওই অর্ডিন্যান্সে কিন্তু বলা ছিল না। তো এই জন্য 1975 সালের পরে, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরবর্তীতে যে সাময়িক সরকার ছিল, তারা ওই অর্ডিন্যান্সে সংশোধন এনে বলে যে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে এবং আইন অনুযায়ী যা করার তা করতে পারবে। এইভাবে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বিভিন্ন জায়গা থেকে দাবি উঠলো যে আসলে কিছু ব্যক্তি দেখা গেছে যে ওই হিন্দুদের থেকে ক্রয় করেছে বা তার উত্তরাধিকারীরা এখানে আসতে, তাহলে এই সম্পত্তিগুলো কিভাবে ফেরত দেওয়া যাবে। এখন যে তালিকা, এটা পাকিস্তান সরকারও করেছিল, যে অর্পিত সম্পত্তির তালিকা। আর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকারও বাকি কাজটা কিন্তু করেছে। তো সাম্প্রতিক যে সুপ্রিম কোর্টের রায়টা, এ রায়ে একটা জিনিস আসলে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে 1974 সালের পরবর্তীতে যেই সম্পত্তিগুলা অর্পিত সম্পত্তিতে ঢোকানো হয়েছে, কাজটাকে ঠিক হয়েছে কি হয় নাই। তো সর্বশেষ আদালতের রায় যেটা হচ্ছে যে আসলে 1974 সালের পরে নতুন করে অর্পিত সম্পত্তিতে কোনো সম্পত্তি আসার কোনো সুযোগ কিন্তু নেই। তার মানে যে গেজেট গুলা, ওইগুলা জাস্ট কয়েকটা জেলায় তারা 74-এর পরে গেজেট করেও কিন্তু এন্ট্রি করেছে। তো আসি আমরা কাজের জিনিসে। পরবর্তীতে সরকার 2001 সালে আইন তৈরি করলো, তাদেরকে ফেরত দেওয়া হবে। কিভাবে ফেরত দেওয়া হবে, এই জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001 করা হইলো। আইনের মধ্যে দুর্বলতা ছিল। 2011 সালে সেটাকে আবার সংশোধন করলো তারা। করার পরে সেখানে তারা ক তফসিল এবং খ তফসিল বলে দুটা জমি রেখেছিল। ক তফসিল মানে হচ্ছে যেই জমিগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে, দখলে আছে, সরকার লিজ বা ইজারা দিয়েছে। আর খ তফসিল মানে যেগুলো অর্পিত সম্পত্তি তবে সরকারের দখলে নেই। তো তখন 2013 সালে সরকার যেটা করে, খ তফসিলটাকে তারা বাতিল করে দেয়। মানে বলতেছে যে এই খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি কোনোদিনই অর্পিত সম্পত্তি ছিল না, এটা স্বাভাবিক সম্পত্তির মতো, যারা মালিকানা দেখাবে এসিল্যান্ডের কাছ থেকে নামজারি করে নিয়ে নিবে। এই জন্য বিভিন্ন রকম ভাবে তারা সময় বর্ধিত করতে 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 সাম্প্রতিও যে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কোনো দাবিদার না আসে, তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের
92 ধারা মোতাবেক ওগুলা খাস করা কিন্তু হচ্ছে। আর যেগুলো ক তফসিলভুক্ত ছিল 2013 সালে, সেখান থেকে সময় দেওয়া হয়েছিল যে 300 দিন। জাস্ট আমরা সময়সীমাটা একবার দেখিয়ে দিই। এখানে আইনটাকে অনেকবার চেঞ্জ করা হয়েছে। আইন প্রণয়নের পরে 300 দিন সময় ছিল, পরবর্তীতে সংশোধন করে এই যে 31শে ডিসেম্বর 2013 পর্যন্ত ট্রাইব্যুনাল, মানে অর্পিত সম্পত্তি বিষয়ে মামলা শুধুমাত্র অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে করা যায়। তো 31শে ডিসেম্বর 2013-র মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হইতো। এখন ম্যাক্সিমামে যেটা হয়েছে, মামলাটা কিন্তু দায়ের তারা করেন না। তাহলে স্বাভাবিক যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, অর্পিত সম্পত্তি জিনিসটা কি এটা আমরা বুঝতে পারছি, অর্পিত সম্পত্তির উৎপত্তি বুঝতে পারছি, বাংলাদেশে আইন ক এবং খ তফসিল বুঝতে পারছি। তাহলে খ তফসিলে মামলা করার দরকার পড়ে না, আপনি মালিকানা ডকুমেন্ট থাকলে এসিল্যান্ডের কাছে আবেদন করবেন। আর ক তফসিলে যেটা হচ্ছে, আপনাকে মামলা করতে হইতো। এখন আপনি তো মামলা করতে পারেন নাই সময় মতো। তো তখন যে কাজটা করা হয় 2011 সালে, যদি আমরা দেখার চেষ্টা করি, জাস্ট 2011 সালে, এই 2011 সালে জাস্ট আমরা মামলাটা আপনাদের সামনে নিয়ে আসি। এই রেফারেন্সটা আপনি রাখবেন, আপনার কাজে আসবে। এই হচ্ছে আমাদের রিট পিটিশন নাম্বার 8932। তো এই 8932 উল্লেখ করে অনেক ট্রাইব্যুনালে কিন্তু ওই যে 31শে ডিসেম্বরের পরে মামলা দায়ের হয়েছে। 2017 সালে এটা রায় এসেছিল। তো যাই হোক, এইটা আগে আমরা বুঝে নিই, তারপর যারাই এই রিট পিটিশন অনুযায়ী মামলা দায়ের করে রায় নিয়েছেন তাদের কি হবে। তো এই রিট পিটিশনে মূলত হাইকোর্ট বিভাগ কি করেছিল, ওই যে অর্পিত সম্পত্তির কিছু ধারা বাতিল করে দিয়েছিল। এমন ভাবে বাতিল করছে, তো তার কারণে আপনি মামলা কিন্তু করতে পারতেন। কিন্তু পরবর্তীতে এটা যখন আপিলে চলে আসলো, আপিলটা যদি আমরা আপনাদের সামনে একটু দেখাই, পরবর্তীতে এটা যেহেতু এখানে অর্পিত সম্পত্তি ছিল, তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে তারাও এই মামলাতে চলে এসেছে। তো এই জন্য সিভিল রিট পিটিশন লিভ টু আপিল, যেটা এই নাম্বারটাও মনে রাখবেন, 23/10/2018 সালে সরকার লিভ টু আপিল করে। তো এখানে বলতেছে যে এই যে 23/11/2017 সালে যে জাজমেন্টটা পাস হয়েছে, মানে 11 সালে যেই মামলা করা হয়েছিল রিট পিটিশন, 17 সালে তার রায় হয়েছে। রিট পিটিশন নাম্বার কত, 8932, যেটা 2011 সালে। তাহলে 11 সালে মামলা করে 17 সালে রায় পাওয়া গেছে। ওই রায়ের উপর ভিত্তি করে অনেকে মামলা করছে। কিন্তু সরকার এই 2018 সালে 23/10 নাম্বার রিট পিটিশনের মাধ্যমে তারা কি করে, লিভ টু আপিল করে। এই মূল যদি আমরা কথাটা বলার চেষ্টা করি, আগে হাইকোর্ট কি আদেশ দিয়েছিল সেটা সম্পর্কে একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে মূল প্রশ্ন ছিল এই যে 1976 সালে সাময়িক সরকার যেটা ব্যবহার করার জন্য অর্ডিন্যান্স নিয়েছিল, এটা আসলে বৈধ কিনা। 1974 সালের পরে যে সম্পত্তিগুলো অ্যাড করা হয়েছে আসলে করা বৈধ কিনা। এবং 2001 সালের আইনের যে 6 ধারা, ওইটাও বৈধ কিনা। পরবর্তীতে তারা বিভিন্ন প্রকার এফিডেভিট দিয়ে আরো বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করেছিল। হাইকোর্ট যেটা বলতেছে যে 1974 সালের পরে নতুন করে সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসাবে তালিকা করা অন্তর্ভুক্ত নয়, আইনসম্মত নয়। ভবিষ্যতে নতুন কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকায় না আসার নির্দেশ দেওয়া হয়। অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করা হয়। পরবর্তীতে আপিল বিভাগ যে কাজটা করে, আপিল বিভাগের মূলত ওই যে রিটগুলো, যদি ইংরেজিটা দেওয়া আছে আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনি যদি পড়েন, যিনি মামলা করেছিলেন প্রথমেই প্রশ্ন উঠেছিল তার মামলা করার অধিকার আছে কিনা, লোকাল স্ট্যান্ডার্ড আছে কিনা। আদালত স্বীকার করেন যে জনস্বার্থে একজন নাগরিক এ ধরনের রিট করতে পারেন, তার মানে রিট করার বৈধতা আসলো। কোন আইন ভালো না খারাপ, বুদ্ধিমানের কাজ কিনা, এসব বিচার করা আদালতের কাজ না। হাইকোর্ট একটু তার ক্ষমতার বাইরে গিয়ে বিভিন্ন মন্তব্য করেছিল। তো আপিল বিভাগের কথা হচ্ছে যে আদালতের দেখার বিষয় হচ্ছে লিগালিটি, অন্য কিছু কিন্তু না। এখন আপিল বিভাগ যেটা মনে করতেছে যে 2001 সালে আইনে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সম্পত্তি প্রত্যাপনের ব্যবস্থা আছে। তাই হাইকোর্টের যে নির্দেশনাগুলো তারা দিয়েছে, ওই নির্দেশনাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাজমেন্টে যদি আমরা ইন এ নাটশেল যদি দেখার চেষ্টা করি, যে আমাদের আগে দেখি হাইকোর্ট আমাদের কয়টা নির্দেশনা দিয়েছিল। হাইকোর্ট যদি এখানে দেখার চেষ্টা করি,
হাইকোর্ট ডিভিশন ইস্যু ডাইরেকশন 1, মানে এ, এই 2, 3, তারপর আমাদের 4, 5, 6, 7, মোটামুটি 7টা ডাইরেকশন দিয়েছিল এবং ধারাগুলা সম্পর্কে অসাংবিধানিকও বলেছিল। তো যাই হোক, পরবর্তীতে আমাদের আপিল বিভাগ বিভাগ যেটা বলতেছে যে সবার কথা শোনার পরে, ফ্রম দ্য অ্যাব্রভ ইট অ্যাপায়ার দ্যাট দ্য গভর্নমেন্ট যে আইনটা তৈরি করেছে 2001 সালে, বেস্টেড প্রপার্টিকে ন্যায্যভাবে এবং উপযুক্তভাবে মানুষের কাছে দেওয়ার জন্য আইন তৈরি করেছে। তো এইভাবে, তো এখানে কোনো প্রকার ডাইরেকশন দেওয়ার দরকার নাই অর্পিত সম্পত্তি সম্পর্কে। তাইলে 2011 সালে যে রিট দায়ের করা হয়েছিল, 2017 সালে যে রায় এসেছে, সমস্ত কিছু শোনার পরে আদালতের কথা হচ্ছে যে না, সরকার মানুষকে ন্যায্যভাবে জমিটা ফিরিয়ে দেওয়ার জন্য আইন তৈরি করেছে, ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে, সবকিছু করেছে, অতএব হাইকোর্টের এখানে ডাইরেকশন দেওয়ার কোনো দরকার নাই। তো এই জন্য বলতেছে যে অ্যাকর্ডিংলি, অতএব সে অনুযায়ী অবজারভেশন যেটা তৈরি করা হয়েছে, ডাইরেকশন যেগুলো দেওয়া হয়েছে, সবকিছু এক্সপান্স করা হয়েছে, বাতিল করা হয়েছে, এইভাবে রিটটা ডিসপোজ অফ করা হয়েছে। তাহলে মূল কথা, আমরা স্বাভাবিকভাবে যদি আমরা বুঝতে চাই, মূলত আমাদেরকে যে কথাটা বলতেছে যে এই রিট মামলা 11 সালে করে যেই ধারাগুলো অসাংবিধানিক ডাইরেকশন দেওয়া হয়েছিল, এগুলোর কোনো কার্যকারিতা নেই। এখন যারা এই 2017 সালে কি করেছেন, এই মামলার জাজমেন্ট দেখিয়ে মামলা দায়ের করেছেন, অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা এখন করবোটা কি, যাদের অর্পিত সম্পত্তি কত তফসিলে আছে। দেখেন, আপনার জন্য প্রথমে হচ্ছে আপনাকে হাইকোর্টে রিট করতে হবে। রিট করে এই যে তামাদিতে বারিত হয়ে গেছে, আপনি যে 2013 সালের 31শে ডিসেম্বরের মধ্যে করতে পারেন নাই, এইটা মওকুফের জন্য আপনাকে রিট করতে হবে। যে আইনি প্রতিকার আপনার নাই, অধিকার আপনার ছিল, প্রতিকার নাই। যদি হাইকোর্ট আপনার কথা শুনে রিট পিটিশনে আপনাকে পারমিশন দেয়, তখন আপনার জেলায় যে অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আছে, সেইখানে মামলাটা স্বাভাবিকভাবে চলবে। তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা 2011 সালের মামলাটা, 2018 সালে যে রিট পিটিশনটা সরকার যে লিপ্ট করলো, এটা 23 সালে কিন্তু রায় এসেছে। তো এর মাধ্যমে 11 সালের রায়ের কার্যকারিতা চলে গেছে। তো আমরা এর পরবর্তীতে খতব সিল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।